তো আজকে হচ্ছে আমাদের অধ্যায় 6-এর প্রথম ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা অধ্যায় 6-এর টোটালটা পড়বো। অর্থাৎ অধ্যায় 6-এর জন্য বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল আসে এবং হচ্ছে যে এমসিকিউ গুলো আসে সেগুলোর জন্য যতটুকু দরকার সেটা আমরা পড়বো। আর তোমরা অনেকে দেখেছো যে এবার ভার্সিটি এডমিশন পরীক্ষায় আইসিটি সাবজেক্ট অ্যাড হয়েছে। মানে অ্যাড হওয়ার কারণে আইসিটি সাবজেক্টের গুরুত্বটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। মানে আমরা অনেকেই আহ খামখেয়ালি করি, মানে শুধু এ প্লাসের জন্যই পড়ি আইসিটিতে, এর বেশি পড়তে চাই না। কিন্তু এখন যেহেতু এডমিশনে অ্যাড হয়েছে, তার মানে সামনের বছরগুলোতে এডমিশনে আইসিটি সাবজেক্টটা থাকবে, এটা মোটামুটি আশা করা যাচ্ছে। আর যেহেতু থাকবে, তার মানে হচ্ছে তোমাকে ডিটেলস, এবং ডিটেলস বলতে হচ্ছে ডিপে একটু পড়তে হবে। মানে একটা জিনিস পড়ার সময় সেটা বুঝে বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে, যেটা আমি ক্লাসেও পড়াই এভাবেই, এবং ক্লাসে সবসময় এটাই বলি যে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে। যে শুধু আমি 5টা 10টা সৃজনশীল পড়লাম, এ প্লাস পেয়ে গেলাম, এরকম পড়লে হবে না। টোটাল জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে। তো হচ্ছে আমাদের আইসিটির অধ্যায় 6, এখান থেকে বোর্ড এক্সামে একটা সৃজনশীল আসে, আর সাথে হচ্ছে 5টা 6টার মতো এমসিকিউ আসে। তো ওই যে একটা সৃজনশীল আসে সেটা হচ্ছে 2টা বা 3টা ফরম্যাটে আসে প্রশ্নটা, অর্থাৎ 2টা বা 3টা প্রশ্নের প্যাটার্ন জানলেই এই অধ্যায়ের সৃজনশীলটা অ্যান্সার করা সহজ। তো আমি যে একটা কথা বলি সেটা হচ্ছে যে অধ্যায় 6 হচ্ছে যতগুলো অধ্যায় আছে আমাদের আইসিটি বইয়ের 6টা অধ্যায়, তার মধ্যে অধ্যায় 6 থেকে সবচেয়ে বেশি সহজে প্রশ্ন অ্যান্সার করা যায়। সহজে এই অর্থে যে এই অধ্যায় থেকে প্রশ্ন প্রেডিক্ট করা একবার সহজ। জাস্ট তুমি 2টা বা 3টা প্রশ্নের প্যাটার্ন পড়লেই তোমার এখান থেকে একটা প্যাটার্ন কমন করবে ইনশাল্লাহ। কারণ আমি লাস্ট বছরগুলোতে দেখে আসছি যে ওখান থেকে আমি 2টা সৃজনশীল বা 3টা সৃজনশীল একটা প্যাটার্ন দিয়েছি, বা 3টা সৃজনশীল দিয়েছি, এর মধ্যে যে কোনো একটা প্যাটার্ন চলে আসছে, এবং এটাই হয় কারণ এই অধ্যায়টাতে খুব আহামরি কিছু নাই যে হচ্ছে প্রশ্ন কমন পড়বে না। এটা হচ্ছে একটা বিষয়। তো আজকে আমরা অধ্যায় 6 থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং এটাকে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো হচ্ছে আমাদের পরের ক্লাসটা সম্ভবত আজকে যেহেতু বুধবার, পরের ক্লাসটা সম্ভবত শনিবারে হতে পারে। ঠিক আছে, তোমাদের আমি যারা ভর্তি হয়ে মেসেঞ্জার গ্রুপে আছে তাদেরকে জানাই দিব, আর বাকিটা হয়তো আমার আইসিটি গ্রুপে জেনে যাবে। আমাদের ক্লাসটা নেক্সট দিন হয়তো শনিবারে হতে পারে। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা ডেটাবেজ সম্পর্কে জানবো, কারণ অধ্যায় 6টা হচ্ছে ডেটাবেজ নিয়ে। তো আমাদের আজকের মূল কাজটা হবে অধ্যায় 6 সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা, পাশাপাশি হচ্ছে আমরা কিছু জিনিস শিখে রাখবো, কারণ যেহেতু আমরা আজকে পড়তে এসেছি। সবাই অবশ্যই খাতা কলম নিবা, এটা হচ্ছে প্রথম শর্ত। অবশ্যই খাতা কলমটা নিবা, খাতা কলম নিয়ে বসবা। তো খাতা কলম নিয়ে বসার পরে তারপর হচ্ছে আহ যদি খাতা কলম নিয়ে পড়ো তাহলে সুবিধা হবে আর কি, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে জিনিসটা একটু সিরিয়াসলি পড়া হবে। তো দেখো, আমাদের আজকের ক্লাসে আমাদের যে মূল টপিকটা সেটা হচ্ছে ডেটাবেজ। তো আমাদের যে বইটা আছে, বইয়ের মধ্যে যে অধ্যায় 6 আছে, তো এই অধ্যায় 6-এর নাম সবাই তোমরা জানো। তো অধ্যায় 6-এর নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অধ্যায় 6-এর নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা আজকে মূলত এই ডেটাবেজের ওভারঅল একটা ধারণা নিব, এই জিনিসটা কি, কেন দরকার, এর মধ্যে কি কি আছে, ডেটাবেজ সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, এই ওভারঅল একটা ধারণা নিব। পাশাপাশি হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা জানবো। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যদি ফার্স্টে একটু ডেটাবেজ নিয়ে কথা বলতে চাই, তো ডেটাবেজ শব্দের অর্থ, শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ডেটাবেজ শব্দে হচ্ছে ডেটা আছে। ডেটাবেজ শব্দে কি আছে? ডেটা আছে। তো ডেটাবেজ শব্দটা হচ্ছে 2টা শব্দের সমন্বয়ে গঠিত। ডেটাবেজ শব্দটা হচ্ছে 2টা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে বেজ। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ শব্দটা হচ্ছে, এখানে 2টা শব্দ আছে এর মধ্যে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে বেজ। যদি আমরা এই 2টা শব্দকে অ্যানালাইসিস করতে পারি ভালোভাবে, তাহলে হচ্ছে আমাদের ডেটাবেজের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা ডেটা আর বেজ এই 2টা শব্দকে ভালো করে অ্যানালাইসিস করি তাহলে আমাদের ডেটাবেজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে। তো এই ডেটা শব্দটা আমরা অনেক আগেই শুনেছি, অধ্যায় 1-এ শুনেছি, আমিও পড়িয়েছি তোমাদেরকে, যে সেটা হচ্ছে কি, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত। সবাই আমরা জানি ডেটা শব্দের অর্থ কি, উপাত্ত। আর বেজ শব্দের অর্থ, এটাকে বলা হয় ঘাঁটি বা সমাবেশ। মানে সমাবেশ মানে হচ্ছে যখন ব্যারাকে সৈন্যরা একসাথে সমাবেশ করে, মানে কোন একটা সেনাবাহিনী বলো বা যে কোনো একটা বাহিনী বলো, সেখানে সৈন্যদের যে একটা সমাবেশ থাকে এটাকে বলে বেজ বা ঘাঁটি। তাহলে ডেটাবেজ শব্দটার অর্থ হচ্ছে ডেটা অর্থ উপাত্ত, আর বেজ শব্দ অর্থ ঘাঁটি বা সমাবেশ। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ হচ্ছে উপাত্তের সমাবেশ। তার মানে এই যে উপাত্তের কথা আমরা বলি, এই উপাত্ত কি সেটা আমাদের একটু জানতে হবে। তবে এই ডেটাবেজ, আমি যে বললাম ডেটাবেজ হচ্ছে উপাত্তের সমাবেশ, এই কথাটা পুরোপুরি সঠিক না। তো আমরা ডেটাবেজ এর যে ডেটা আছে,
তো এর সাথে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেটা শব্দটাকে যদি আমরা বা ডেটাগুলোকে যদি আমরা এনালাইসিস করি বা ডেটাকে যদি আমরা হচ্ছে কাটছাঁট করি, করার পর ফাইনালি যে রেজাল্ট আমরা পাই সেটা হচ্ছে কি ইনফরমেশন। এটা সবাই জানো যে ডেটাকে যদি আমরা হচ্ছে এনালাইসিস করি তাহলে আমরা যা পাই সেটা হচ্ছে ইনফরমেশন। তো এখন কথা হচ্ছে যে ডেটাবেজ এর মধ্যে কি শুধু ডেটা থাকবে, ইনফরমেশন কি থাকবে না? ডেটাবেজে কিন্তু শুধু ডেটা থাকবে না, সেখানে কিন্তু অবশ্যই ইনফরমেশনও থাকবে। তাহলে ডেটাবেজ শুধু ডেটার না, এখানে ইনফরমেশনের সমাবেশ হবে। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ। কারণ ডেটা শব্দের অর্থ উপাত্ত আর ইনফরমেশন শব্দের অর্থ তথ্য। তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ শব্দটা হচ্ছে কি, যদিও ডেটাবেজ শব্দে ডেটা আছে, তাহলে আমরা বলতে পারি ডেটাবেজ হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ। তো এখন আমাদের এই ডেটা আর ইনফরমেশন এটা নিয়ে একটু কথা বলতে হবে। তো ডেটা আর ইনফরমেশন নিয়ে আসলে তোমরা অধ্যায় ১ এ পড়েছো, তারপরে আমি একটু বলি শোনো। তো এই যে ডেটাবেজ যে শব্দটা আছে, তো ওই ডেটাবেজের ডেটা আর ইনফরমেশন এই পার্থক্যটা অধ্যায় ১ এ আসে। ইভেন এই পার্থক্যটা অধ্যায় ৬ এও আসতে পারে। তো যদিও এটা অধ্যায় ১ এর, যেহেতু অধ্যায় ৬ এর সাথে কানেক্টেড এটা আসতে পারে, তাহলে আমি একটু বলে রাখি। যেহেতু ক্লাসের রেকর্ডিং থাকবে, তোমরা যেহেতু রেকর্ডিংটা শুনতে পারবা, সেক্ষেত্রে তুমি এটা নোট করে নিতে পারবা। তো তোমরা চাইলে এখন খাতার মধ্যে একটা ছক করে ফেলতে পারো। ছকের মধ্যে বাম পাশে লিখতে পারো ডেটা, ডান পাশে লিখতে পারো ইনফরমেশন। অর্থাৎ একটা পার্থক্যের জন্য ছক বানাবা। আর সেখানে তুমি লিখবা ডেটা আর ইনফরমেশনের পার্থক্য। লিখার পরে সেখানে তুমি বাম পাশে লিখবা ডেটা, ডান পাশে লিখবা ইনফরমেশন। এই ২ টা ছকের মধ্যে আমি যে লাইনগুলো বলবো চাইলে তুমি লিখে রাখতে পারো। অথবা চাইলে তুমি পরবর্তীতে ভিডিও রেকর্ডিংটা শুনে তুমি নোট করতে পারো। আর ক্লাসের রেকর্ডিংটা সবার জন্য সবাই পাবা। আমাকে একটু নক করলেই রেকর্ডিংটা পেয়ে যাবা। যারা ক্লাস করেছো, আমি আমার যদি নলেজে থাকে আমি সবাইকে পাঠিয়ে দিব। যদি কেউ বাদ যায় তাহলে অবশ্যই আমার ফেসবুকে রেখে নক দিবা। তো দেখো ডেটার মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেটাকে বলা হয় তথ্যের ক্ষুদ্রতম একক। কি লিখবো আমরা? ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। ডেটাতে লিখি আমরা তথ্যের ক্ষুদ্রতম একক। তো তথ্যের ক্ষুদ্রতম একক মানে কি? তথ্যের ক্ষুদ্রতম একক মানে হচ্ছে আমরা যদি আমরা যদি কোনো একটা তথ্যকে বিশ্লেষণ করি, তাহলে সবচেয়ে ছোট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডেটা। অর্থাৎ ডেটাবেজের মধ্যে অনেক কিছু থাকবে। সেখানে টেবিল থাকবে। আমরা জানি অনেকগুলো টেবিল নিয়ে ডেটাবেজ তৈরি হবে। এগুলো আমরা সামনে পড়বো। অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হবে ডেটা। মানে অনেকগুলো টেবিল নিয়ে তৈরি হবে ডেটাবেজ। আবার এই টেবিলের মধ্যে অনেক কিছু থাকবে। ফিল্ড থাকবে, রেকর্ড থাকবে। আবার সেখানে অনেকগুলো ইনফরমেশন থাকবে, অনেকগুলো ডেটা থাকবে। এই যে অনেকগুলো জিনিস আছে, এই সবগুলো জিনিসকে যদি আমরা এনালাইসিস করি, তাহলে সবচেয়ে ছোট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডেটা। তাহলে আমরা কি বললাম? যে ডেটাবেজের আমরা বললাম হচ্ছে ডেটার সংজ্ঞাটা বললাম হচ্ছে তথ্যের যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে ডেটা। আর ইনফরমেশন তাহলে কি? ইনফরমেশন হচ্ছে আমি মাত্রই বলেছি যে ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল পাওয়া যায়, ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। তাহলে আমরা ডেটাকে যদি প্রক্রিয়া করা মানে হচ্ছে প্রসেস যদি আমরা করি, তো ডেটাকে প্রসেস করার পর আমরা যা পাবো সেটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে আমি আবার বলছি, ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর বা প্রসেস করার পর যে আউটপুট পাওয়া যায় বা যে ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। এখন তুমি তাহলে কি বলতে পারো? তুমি তো সংজ্ঞাটা বললা। তাহলে তুমি এই কথাটা বলতে পারো যে ডেটা হচ্ছে অগোছালো আর ইনফরমেশন হচ্ছে গোছালো। ডেটাটা কি? অগোছালো আর ইনফরমেশন হচ্ছে গোছালো। এখন এই অগোছালো মানে কি? তুমি এটা পয়েন্ট আকারে লিখতে পারো ২ নম্বর পয়েন্টে। ডেটা হলো অগোছালো, ইনফরমেশন হচ্ছে গোছালো। অগোছালো মানে হচ্ছে, ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই। ধরো আমি ক্লাসের লিঙ্কটা ২০ জন বা ৩০ জনকে পাঠিয়েছি। ঠিক আছে? ক্লাসের লিঙ্কটা আমি পাঠিয়েছি, আজকে ক্লাসের লিঙ্কটা ২০ জন বা ৩০ জনকে। তো এখন পাঠানোর পর আ এই যে সবাইকে আমি পাঠালাম, ধরো আমি সবার নাম আমি লিখে রাখলাম যে আমি কাকে পাঠিয়েছি। তাহলে এই যে ৩০ জনকে আমি পাঠালাম, এটাকে আমি ধরলাম এই ৩০ জন হচ্ছে আমার জন্য ডেটা। আজকের ক্লাসের জন্য এদেরকে আমি ধরলাম ডেটা। এখন এই ৩০ জন থেকে ধরো ক্লাসে জয়েন করেছে ১৫ জন। তো এই যে ৩০ জন থেকে ১৫ জন জয়েন করেছে, এখন এই ১৫ জন হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ তারা এখন ক্লাসে আছে। তারা আমার কথা শুনছে। মানে আমার এখন ভাবনা হচ্ছে, পরের ভাবনাটা হচ্ছে এই ১৫ জনকে নিয়ে। মানে আমি ক্লাস শেষ করে এই এখানে যে ১৫ জন আছে তাদেরকে ক্লাসের শিট পাঠাতে হবে বা ক্লাসের যে ভিডিও লিঙ্কটা, রেকর্ডিংটা সেটা পাঠাতে হবে। তাহলে আমার জন্য ওই ৩০ জনটা হচ্ছে ডেটা। আর এই ১৫ জন, তোমরা ১৫ জন হচ্ছে ইনফরমেশন। মানে তোমাদেরকে আমার এখন দরকার। এই যে তাহলে ডেটা থেকে আমি বাছাই করার পর কতজনকে পেলাম? ১৫ জনকে পেলাম। এই ১৫ জন হচ্ছে কি? আমার জন্য ইনফরমেশন। তো এই যেকোনো কিছু
যখন অগোছালো অবস্থায় থাকে, শুরুতে যখন randomly থাকে তখন সেটাকে আমরা ডেটা বলি। আর যখন এটাকে আমরা গুছাই অর্থাৎ ফাইনাল যে আউটপুট হিসাবে নেই সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এটা হচ্ছে ২ নাম্বার পয়েন্ট গেল। ৩ নাম্বার পয়েন্টে বলতে পারি ডেটা হচ্ছে ইনপুট আর ইনফরমেশন হলো আউটপুট। কি বলতে পারি? ডেটা হলো ইনপুট আর ইনফরমেশন হলো আউটপুট। ইনপুট কেন? কারণ প্রসেস করার জন্য তোমাকে তো আগে ডেটা দিতে হবে ইনপুট। ইনপুট না দিলে তো প্রসেস হবে না। তো এজন্য আমরা বলছি ডেটা হলো ইনপুট। ৩ নাম্বার পয়েন্ট। ডেটা হলো ইনপুট আর ইনফরমেশন হলো আউটপুট। ডেটা হলো ইনপুট আর ইনফরমেশন হলো আউটপুট। ৪ নাম্বার পয়েন্টটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় আচ্ছা ডেটা থেকে কি তুমি কি কোন ধরনের ডিসিশন নিতে পারবা? তুমি কিন্তু নিতে পারবা না। আমি যদি যে ৩০ জনকে আমি ক্লাসের লিংক পাঠিয়েছি, আমি কিন্তু তাদেরকে যদি হচ্ছে আমি ধরি যে তারা সবাই ভর্তি হবে, তাহলে কিন্তু এটা ভুল। কারণ হচ্ছে আমি এখান থেকে ডিসিশন আসতে পারব না। আমি আগে এটা সিওর হব যে আমার ক্লাসে কয়জন এসেছে, কয়জন ক্লাস করেছে। তারপরেই তো আমি একটা ডিসিশন আসতে পারি যে হ্যাঁ, এই কয়জন ক্লাস করেছে তার মানে এখান থেকে এরা হয়তো কোর্সটা করবে। তাহলে যেকোনো ডেটা সেখান থেকে তুমি কোন ইনফরমেশন মানে পাবা না। অর্থাৎ ইনফরমেশন পাবা না এটার অর্থ হচ্ছে তুমি কোন ডিসিশন নিতে পারবা না। কেন ডিসিশন নিতে পারবে না? কারণ ডেটাটা হচ্ছে অগোছালো বা বিশৃঙ্খল ফ্যাক্ট। আর ইনফরমেশনটা হচ্ছে গোছালো এবং হচ্ছে এটা হচ্ছে একটা আউটপুট যেটাকে আমরা প্রসেস করে পেয়েছি। যেহেতু এটা প্রসেস করে পেয়েছি, এখান থেকে ডিসিশন নেওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ডেটা থেকে আমরা কি করতে পারি? সিদ্ধান্ত নিতে পারি বা ডিসিশন নিতে পারি। আ মানে পারি না, সরি। মানে ডেটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু ইনফরমেশন থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কি বললাম? ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কিন্তু ইনফরমেশন থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কিন্তু ইনফরমেশন থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে ৪ টা পয়েন্ট লিখলাম, এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট পয়েন্ট। তুমি এর সাথে চাইলে আরো ১ টা ২ টা পয়েন্ট এড করতে পারো। যদিও এটা খ নাম্বারের প্রশ্নে আসতে পারে। খ নাম্বারের জন্য আসলে তুমি হচ্ছে ৪ টা মানে পয়েন্ট দিতে পারো। এখন যদি তুমি আরো কিছু বলতে চাও, সেটা হচ্ছে কি? বলতে পারো যে ডেটা ইনফরমেশন এর উপর নির্ভরশীল না। এটা তুমি বলতে পারো। ডেটাটা কখনোই ইনফরমেশন এর উপর নির্ভরশীল না, কিন্তু ইনফরমেশনটা ডেটার উপর নির্ভরশীল। কি বললাম? ডেটাটা ইনফরমেশনের উপর নির্ভরশীল না, কিন্তু ইনফরমেশনটা সবসময় ডেটার উপর নির্ভরশীল। তাহলে কি বলেছি আমরা? ডেটাটা ডেটা হচ্ছে ইনফরমেশনের উপর নির্ভরশীল না, কিন্তু ইনফরমেশন ডেটার উপর সম্পূর্ণ নির্ভরশীল। ডেটা ইনফরমেশনের উপর নির্ভরশীল না, কিন্তু ইনফরমেশন ডেটার উপর সম্পূর্ণ নির্ভরশীল। এটা একটা পয়েন্ট হতে পারে। এরপরে তুমি যেটা করতে পারো সর্বশেষ পয়েন্ট, মানে আমি একটু বেশি বলেছি পয়েন্টগুলো কারণ একটু বেশি পড়লে লাস্টে যদি ৪ টা মনে থাকে তাহলে তুমি ২ এ ২ পেয়ে যাবা। ঠিক আছে? ইভেন যদি এটা গ নাম্বার প্রশ্নে আসে যেখানে ৩ নাম্বার থাকবে, ৩ নাম্বারের জন্য তুমি এটা লিখতে পারো। লিখলে ৬ টা পয়েন্ট যদি হয় সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে আমরা ৫ টা পয়েন্ট লিখেছি। সর্বশেষ যে পয়েন্টটা হতে পারে সেখানে তুমি সুন্দর করে একটা এক্সাম্পল দিতে পারো। আর স্যাররা হচ্ছে এক্সাম্পল পছন্দ করেন পরীক্ষার খাতায়। যদি তুমি সুন্দর করে এক্সাম্পল দিতে পারো সেটা খুব ভালো হয়। কেন ভালো হবে? কারণ যখন তুমি একটা এক্সাম্পল দিবা, তো এক্সাম্পল দিলেই এক্সাম্পল যখন তুমি দিবা, এক্সাম্পল দেওয়ার জন্য যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে জিনিসটা তুমি বুঝছো কিনা। ধরো তুমি একটা জিনিস না বুঝে কিন্তু তুমি এক্সাম্পল দিতে পারবা না। বুঝে তোমাকে এক্সাম্পল দিতে হবে। এজন্য আ এক্সাম্পলটা খুব জরুরি। এখন দেখো এক্সাম্পল আমরা কিভাবে দিতে পারি? তো আমি এখানে একটু লিখছি এক্সাম্পল আমরা কি দিতে পারি? ধরো তুমি চাইলে এক্সাম্পলটা কথায় দিতে পারো। আবার তুমি চাইলে এক্সাম্পলটা হচ্ছে তুমি নরমাল কিছু ডেটা তুমি লিখে বা ডেটা নিয়ে তুমি দিতে পারো। যেমন ধরো আমরা যদি এখানে ইনফরমেশন আর ডেটার হচ্ছে যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি। ধরো আমি এখানে একটু লিখে দিচ্ছি। সবচেয়ে ভালো হয় টেবিল করে দিলে। যেহেতু ডেটাবেজের সাথে সম্পর্কিত অথবা ডেটাবেজের সাথে সম্পর্কিত না হলে সমস্যা নাই। তুমি হচ্ছে টেবিল করে দিতে পারো। ধরো তুমি বললা নেম, খেয়াল করে দেখো নেম, তারপর হচ্ছে মনে করো কারো একজনের নাম হচ্ছে রানা। ওকে? রানা। তারপর হচ্ছে তোমার রোল, রোল, তারপর হচ্ছে আ 101 এরকম কিছু আ ডেটা আছে যেগুলা ১ম এ আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে অগোছালো অবস্থায় আছে। এখন এইগুলা সবগুলো ডেটা। কিন্তু যদি সবগুলোকে আমরা গুছাই, সবগুলোকে গুছিয়ে যদি আমরা টেবিল বানাতে পারি, তাহলে কিন্তু এইগুলো হচ্ছে ইনফরমেশন হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি নেম, রোল, রানা এই সবগুলো উদাহরণ হিসেবে দিতে পারি কিসের উদাহরণ? এগুলো দিতে পারি ডেটার উদাহরণ। কিন্তু আমরা যখন এগুলোকে সাজাবো তখন কিন্তু এগুলা ডেটা থাকবে না, তখন এগুলো হচ্ছে ইনফরমেশন হয়ে যাবে। এখন এগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি এটা হচ্ছে বিষয়। তো এগুলো সাজানোর জন্য আমরা হচ্ছে একটা ইয়ে নিতে পারি। আমরা একটা ওয়ার্ড ফাইল নিই। আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি। ওয়ার্ড ফাইল নিয়ে আমরা এগুলোকে সাজাচ্ছি।
ওয়ার্ড ফাইলে এগুলো সাজাতে সুবিধা হবে। তো আমি একটা ফাইল ওপেন করে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই যে ডেটাগুলো আমি নিলাম, তো এইগুলো তো বিশৃঙ্খল অবস্থায় আছে। মানে কার সাথে কার সম্পর্ক, অথবা এগুলো কি আদৌ একজনের তথ্য কিনা, বা হচ্ছে এটা কি আ কোনো গোছানো তথ্য কিনা, এটা আমরা এখনো জানি না। কিন্তু আমরা যদি এগুলোকে সাজায় ফেলতে পারি তাহলে আমরা এগুলো জানতে পারবো। তো আমরা সাজানোর জন্য আমরা এখানে একটা টেবিল নেই। তো আমি একটা টেবিল নিচ্ছি, তোমাদের সাথে টেবিলটা শেয়ার করছি। দেখো সবাই। সবাই হচ্ছে নতুন একটা স্লাইড দেখবা। আ ওখানে একটা ব্ল্যাংক স্লাইড আসবে। হ্যাঁ, চলে আসছে মনে হয়। তো তোমরা খাতায় যে উদাহরণগুলো লিখেছ, এগুলোকে যদি আমরা একটা টেবিল আকারে সাজাই, তো টেবিল নেওয়ার জন্য আমরা এখানে টেবিল থেকে গিয়ে ইনসার্ট টেবিল করলাম। তো ইনসার্ট টেবিল করে আমি কিছু তথ্য, আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো সাজালাম। তো আমি ১ম এ লিখলাম হচ্ছে নেম, লিখে নেমের এখানে লিখলাম রানা। আর রোলে গিয়ে লিখলাম হচ্ছে 101। এখন আমরা ১ম এ যে আ ডেটাগুলো দেখেছিলাম, এই ডেটাগুলোর সাথে এটার কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আগে ডেটাগুলো দিয়ে তুমি ১ম এ বুঝতে পারছিলে না যে এগুলো নিয়ে কি করা যায় বা এগুলো নিয়ে আমি কি করব। কিন্তু যখন এখানে আমি সাজালাম, সাজানোর পর তুমি কিন্তু হচ্ছে সিওর হলা যে হচ্ছে আ রানা হচ্ছে একজনের নাম, হ্যাঁ? তার রোল হচ্ছে ১০১। তো এই জিনিসটা যে সাজানো হয়ে গেল, একটা গোছানো আকারে চলে আসলো। এই জিনিসটা হয়ে গেল হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা অগোছালো জিনিসকে যখন সাজাই, তখন সেটা কি হয়ে যায়? ইনফরমেশন হয়ে যায়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম এখান থেকে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, সেটা হচ্ছে, ধরো আমি ডেটাবেজের উদাহরণ একটা দেই। ধরো বাংলাদেশ সরকার চিন্তা করলেন যে হচ্ছে আদমশুমারি করবেন। তো আদমশুমারি করবেন কিরকম? যে হচ্ছে বাংলাদেশের যত মানুষ আছেন সবার তথ্য কালেক্ট করা হবে। তো কালেক্ট করা হলো, কি ধরনের তথ্য থাকলো? ধরো তথ্যের মধ্যে হচ্ছে এরকম কিছু তথ্য থাকলো যে হচ্ছে মানুষের নাম। ধরো বাংলাদেশের জনসংখ্যা যারা আছে, তো তাদের হচ্ছে প্রত্যেকের হচ্ছে নাম নিল। তারপর হচ্ছে তাদের এইজ, তাদের বয়স নিল। আর তারপর হচ্ছে তাদের যে এডুকেশন বা হচ্ছে তাদের কোয়ালিফিকেশন, কে কতটুকু পড়ালেখা করেছে, এরকম করে বিভিন্ন ধরনের তথ্য নিল। তো এই যে তোমার নাম, রোল, এডুকেশন, এই যে তথ্যগুলো তারা নিল, তো নেয়ার পরে এই সবগুলো হচ্ছে এক জায়গায় রাখা হলো। তো একটা ডেটাবেজে রাখা হলো। তো এগুলোকে ধরছি আমরা ডেটা। এখন কি হলো? আমরা ওখান থেকে ওই ডেটা থেকে আমরা খুঁজবো যে এই যে জনসংখ্যা আছে, ধরো এখানে আমরা পেলাম হচ্ছে ১৬ কোটি মানুষের জনসংখ্যা। আমরা এখানে পেলাম হচ্ছে ১৬ কোটি মানুষের তথ্য পেলাম। ওকে? এখন এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই ১৬ কোটি যে মানুষ আছে, তাদের মধ্যে কাদের বয়স, আমরা আমরা চাচ্ছি এমন একটা তথ্য নিতে, সেটা হচ্ছে কাদের বয়স ২০ এর নিচে, কাদের বয়স ২০ এর নিচে আছে, আমরা এই তথ্যটা বের করতে চাচ্ছি। তাহলে ২০ এর নিচে কারা আছে এটা বের করার জন্য আমরা আমাদের যে ডেটাবেজ আছে সেখান থেকে এইজ 22 এর নিচে যে বয়সগুলো আছে এগুলো যদি আলাদা করে ফেলি, তাহলে সেগুলো কি নতুন একটা তথ্য হয়ে যাবে। তাহলে আমরা ১ম এ যে ১৬ কোটি জনসংখ্যা নিয়েছি সেটা হচ্ছে একটা ডেটা। আর সেখান থেকে আমার যে জিনিসটা দরকার বা যেটা হচ্ছে আমার প্রয়োজন, অর্থাৎ যেটাকে আমি গুছিয়ে আলাদা করলাম সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা এই ১৬ কোটি থেকে হয়তো ২০ এর নিচে জনসংখ্যা, হয়তো কথার কথা আমরা ধরো পেলাম ৫ কোটি, কথার কথা ৫ কোটি পেলাম। তাহলে এই ৫ কোটি হচ্ছে আমার জন্য এখন ইনফরমেশন। ক্লিয়ার? তাহলে যেকোনো ডেটা এগুলোকে অগোছালো অবস্থায় থাকে, এগুলোকে যখন আমরা গোছাই, গোছানোর পরে সেটাকে বলি আমরা আ ইনফরমেশন বলি। তাহলে ডেটাবেজে কি থাকবে? ডেটাও থাকবে, ইনফরমেশন ও থাকবে। তাহলে এই যে ডেটাবেজ, এই ডেটাবেজে অসংখ্য জিনিসপত্র থাকবে। সেখানে টেবিল থাকবে, হ্যাঁ? বিভিন্ন ধরনের টেবিল থাকবে। তারপর বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে, বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকবে। ডেটা টাইপ মানে হচ্ছে হতে পারে সেখানে কারো নাম থাকবে, এটা এক ধরনের ডেটা টাইপ। হতে পারে কারো সংখ্যা থাকবে, মানে সংখ্যা বলতে বয়স থাকবে বা ডেট অফ বার্থ থাকবে, এটা এক ধরনের ডেটা টাইপ। আবার হতে পারে তাদের ছবি থাকবে, সেটাও এক ধরনের ডেটা টাইপ। তো বিভিন্ন ধরনের যে ডেটা আছে, ধরো তোমরা তো নরমালি যখন ডেটা লিখো তখন তখন কি লিখো? সংখ্যা লিখো বা হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখো। তো এরকম যখন ডেটা ম্যানেজ করা হয় তখন সেখানে আরো ৮-১০ ধরনের ডেটা থাকে। কিরকম ডেটা হতে পারে? হতে পারে যে কারো একবারে ব্যক্তিগত তথ্যের মধ্যে হতে পারে তার হচ্ছে বিস্তারিত ঠিকানা হতে পারে, তার ছবি হতে পারে বা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। এই যে সব তথ্য, এই সবগুলোকে ম্যানেজ করতে হবে। আর এই সবগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের দরকার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস। তো আমাদের এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু মূলত ডিবিএমএস এর উপর, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর উপর। তো আচ্ছা রাহাত, একটু কষ্ট করে আঁকাআঁকি করো না প্লিজ।
তো আমাদের অধ্যায়টা হচ্ছে ডিবিএমএস বা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা কি করি, বিভিন্ন ধরনের ডেটাকে হচ্ছে কন্ট্রোল করি, ডেটাটাকে আমরা কি করি, এডিট করি, এবং ডেটাটাকে হচ্ছে আমরা কি করি, ম্যানেজ করি। আবার ডেটাটাকে হচ্ছে আমরা অ্যাড করি বা হচ্ছে ডেটাকে আমরা ডিলিট করি। অর্থাৎ তুমি ডেটাকে বিভিন্ন ধরনের কাজ করতে পারো ডেটা নিয়ে। কি করতে পারো, তুমি চাইলে ডেটা তুমি তোমার ডেটাবেজ ডেটা অ্যাড করতে পারো, চাইলে ডেটা বাদ দিতে পারো, আবার চাইলে ডেটা কি করতে পারো, কোয়েরি করতে পারো, মানে যখন দরকার ডেটা খুঁজে বের করতে পারো, আপডেট করতে পারো, মানে সংযোজন বিয়োজন থেকে শুরু করে যা যা সম্ভব সবই করতে হবে। তো এই যে সবগুলো কাজ করার জন্য আমাদের দরকার হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। তাহলে ডিবিএমএস এর পূর্ণরূপটা লিখে ফেলেছে সবাই আশা করি। ডিবিএমএস হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটার সংজ্ঞাটা কিন্তু আমরা পুরোপুরি এখনো লিখি নাই। এর কারণ হচ্ছে ডেটার সংজ্ঞা বোঝার জন্য আমাদেরকে আরো কিছু নলেজ গেইন করতে হবে। এই সবগুলো নলেজ গেইন করার পর আমরা হচ্ছে ডেটাবেজের সংজ্ঞাটা লিখবো। তো তারপরেও যদি আমরা বলি ডেটাবেজের সংজ্ঞাটা, যেহেতু আমরা ডিবিএমএস এর সংজ্ঞা লিখবো, তার আগে যদি ডেটাবেজের সংজ্ঞাটা আমরা একটু বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি। দেখো, মানে আমরা যখন এই অধ্যায়ের আরেকটু সামনে যাব, তখন ডেটাবেজ সম্পর্কে আমাদের আরো ভালো ধারণা হবে, তখন সংজ্ঞাটা তোমাদের আরেকটু গুছানো ওয়েতে তোমরা লিখতে পারবা। আপাতত আমরা যেটা বলতে পারি যে ডেটাবেজের মধ্যে কি থাকবে, অনেক ধরনের ডেটা থাকবে যেগুলো হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। তো এই ডেটাবেজের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলো হচ্ছে কি হয়, সাধারণত পরস্পর সম্পর্কযুক্ত হয়। তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি এভাবে, ডেটাবেজের সংজ্ঞাটা সবাই যদি লিখে নাও, যে পরস্পর সম্পর্কযুক্ত, লিখো সংজ্ঞাটা, ডেটাবেজের সংজ্ঞাটা লিখতে পারো, পরস্পর সম্পর্কযুক্ত, লিখো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমষ্টিকে ডেটাবেজ বলে। পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমষ্টিকে ডেটাবেজ বলে। সবাই লিখেছি, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমষ্টিকে ডেটাবেজ বলে। তো আশা করি সবাই লিখতে পেরেছো, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমষ্টিকে ডেটাবেজ বলে। তো ডেটাবেজের মধ্যে যে তথ্যগুলো থাকবে সেগুলো হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো। তো আপাতত আমরা ডিবিএমএস, এটা সংজ্ঞাটা আমরা লিখি। ডিবিএমএস মানে কি, আগে তোমরা পুনরূপ লিখবা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ডিবিএমএস এর যদি সংজ্ঞা লিখতে চাও, তো আমরা এক কথায় বলতে পারি যে ডিবিএমএস টা কি। এটার সাহায্যে আমরা কি করি, ডেটাকে ম্যানেজ করি। ডিবিএমএস নামটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডিবিএমএস টা হচ্ছে ডেটাকে ম্যানেজ করার একটা প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াটার মধ্যে কি থাকতে পারে, আমরা ডেটাকে ম্যানেজ করতে পারি হয় সফটওয়্যারের সাথে ম্যানেজ করতে পারি, তাই তো, বা সফটওয়্যারের হার্ডওয়্যারের সমন্বয়ে বা হচ্ছে কম্বাইন করে, যেখানে আমাদের সফটওয়্যারও থাকবে হার্ডওয়্যারও থাকবে, এরকম করে আমরা ম্যানেজ করতে পারি। তো এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে, আমরা বলতে পারি, সফটওয়্যারের সাহায্যে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাহায্যে, হ্যাঁ, ডেটাকে তোমার কি করা যেতে পারে, ডেটাকে আমরা চাইলে হচ্ছে পরিবর্তন করতে পারি, আমরা চাইলে হচ্ছে ডেটাকে সংরক্ষণ করতে পারি, মানে স্টোর করতে পারি, আবার চাইলে ডেটাকে কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই যে সবগুলো কাজ করা হবে, এটাকে বলা হবে ডিবিএমএস বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন মূলত ডিবিএমএস বলতে সফটওয়্যারকে বোঝায়, এখন মূলত ডিবিএমএস বলতে সফটওয়্যারকে বোঝায়। তো ডিবিএমএস এর সংজ্ঞাটা আমরা একটু লিখতে পারি। ডিবিএমএস এর সংজ্ঞা হচ্ছে, লিখতে পারো, যেসব প্রোগ্রামের সাহায্যে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে, আমরা প্রোগ্রামে লিখি, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে ডেটাবেজের ডেটা, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে, যেসব প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে ডেটাবেজের ডেটা তৈরি করা, সংরক্ষণ করা, তৈরি করা, সংরক্ষণ করা, পরিবর্তন করা, পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা, পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজ করা যায়, ইত্যাদি কাজ করা যায়, তাকে ডিবিএমএস বলে। ইত্যাদি কাজ করা যায় তাকে ডিবিএমএস বলে। ইত্যাদি কাজ করা যায় তাকে ডিবিএমএস বলে। ইত্যাদি কাজ করা যায় তাকে ডিবিএমএস বলে। আশা করি লিখতে পেরেছ। যদি কারোর লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ক্লাসে রেকর্ডিংটা থেকে যাবে, আমার কাছ থেকে রেকর্ডিংটা নিয়ে তুমি এটা নোট করে নিতে পারো। তো আপাতত আমরা হচ্ছে একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা উদাহরণ লিখতে পারি, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস। সবাই নাম শুনেছ, মাইক্রোসফট অ্যাক্সেস এটা হচ্ছে একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার একটা উদাহরণ, ভালো একটা উদাহরণ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার একটা উদাহরণ।
তো এরকম ডিবিএমএস অনেকগুলো আছে। আমরা সামনে একটা ডিবিএমএস এর বিশাল বড় লিস্ট পাবো। তো আপাতত তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা উদাহরণ। আমি একটু পরে আরো কিছু উদাহরণ দিচ্ছি। আপাতত এটা লিখো। তারপরে যে এখানেই আমরা পাবো উদাহরণগুলো। তো উদাহরণগুলো একটু লিখে নিতে পারি আমরা। এগুলো এমসিকিউর জন্য খুবই দরকার কিন্তু। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যেগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। তো এখানে যেমন আছে ওরাকল, হ্যাঁ? এটা হচ্ছে একটা তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তারপর হচ্ছে আছে MySQL, MySQL, তারপর আছে হচ্ছে FoxPro, তারপর আছে DBase, তারপর হচ্ছে Sybase, Lotus, 4D এরকম অনেকগুলো আছে। তো Oracle, MySQL, তারপর হচ্ছে Microsoft Access এগুলো খুবই জনপ্রিয়। মানে সারা পৃথিবীতে মূলত এই ৩ টা সফটওয়্যার হচ্ছে বেশি ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে Lotus আছে, Lotus এ ব্যবহৃত হয়, DBase এ ব্যবহৃত হয়। তো আমাদের এই তথ্যগুলো জানতে হবে কেন? এমসিকিউর জন্য তোমাকে ৪ টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয় বা নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো আমরা হচ্ছে আ সাধারণত বোর্ড এক্সামে এখানে ১ম যে ৫-৬ টা আছে, এই ১ম ৫-৬ টাই মূলত আমরা বোর্ড এক্সামে অপশনগুলোতে দেখি। ঠিক আছে? এগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে। এই অপশনগুলো হচ্ছে বেশি আসে। তো তোমরা যদি সবগুলো মুখস্থ করতে পারো তাহলে খুব ভালো হয়। যদি কমের মধ্যে আরকি পারতে চাও সেক্ষেত্রে এই উপরের যে ৬ টা আছে সেটা অন্তত মুখস্থ রাখতে হবে। তাহলে Oracle, MySQL, Microsoft Access, FoxPro, DBase এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আ জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তাহলে আমরা আশা করি সফটওয়্যারের নামগুলো সবাই লিখে নিয়েছি। তো এই সফটওয়্যার যেগুলো আছে, তো এই সফটওয়্যার গুলো এগুলোর সাহায্যে আমরা হচ্ছে ডেটাকে ম্যানেজ করব। আচ্ছা, তো আমাদের এই ক্লাসটা আমরা আ জাস্ট একটা ৫ মিনিটের ব্রেক নিবো। ব্রেক নিয়ে আবার শুরু করব। ব্রেকের পরে আমরা আরো কিছু জিনিস পড়ব। তো আমরা হচ্ছে একটু আ কোর্স নিয়ে বলি। আমাদের এই কোর্সটা হচ্ছে অধ্যায় ৬ এর উপর। কোর্স ফি হচ্ছে ৳১২০০। কোর্সটা চলবে হচ্ছে ১ মাসের মতো। ১ মাসের বেশিও লাগতে পারে। আমরা এই অধ্যায়ের ৬ মানে খুঁটিনাটি যা আছে সব ডিটেইলস পড়ব। তো আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আসলে আমরা কিছু পড়ছি না। জাস্ট আমরা একটা ধারণা নিচ্ছি অধ্যায় ৬ এর উপর। নেক্সট দিন থেকে ক্লাস হবে। ক্লাসটা হচ্ছে শনি, সোম, বুধবার বিকালে হবে। এটা হতে পারে ৩:৩০ অথবা ৪টা। আমরা যারা আছে আমাদের এখানে যারা ভর্তি হয়ে গেছে অলরেডি